This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। গতকালকে সংঘর্ষ, সেই সংঘর্ষের পর আজ সকাল থেকেই থমথমে রবীন্দ্রনগর। মোতায়েন রয়েছে বিশাল পুলিশ, বন্ধ রয়েছে বেশিরভাগ দোকানপাট। গতকাল রবীন্দ্রনগর থানার সামনেই চলে রীতিমতো তাণ্ডব। ঘটনার পর থেকেই থানার সামনে বাড়তি পুলিশ এবং সেখানে মোতায়েন করা হয়েছে। এখনো পর্যন্ত তাণ্ডবের যে ছাপ, সেই ছাপ কার্যত স্পষ্ট রয়েছে এলাকায়। এখনো পর্যন্ত এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইটের টুকরো। দেখুন এই মুহূর্তে রবীন্দ্রনগর থানার বাইরে সেখানে বাড়তি পুলিশ। দুটো ছবি দেখাচ্ছে। একদিকে দেখুন গতকালকে পরিস্থিতি যখন উত্তপ্ত হয়ে ওঠে এলাকা, সেই মুহূর্তের ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। কিভাবে অবাধে ভাঙচুর চালানো হয়, লুটপাট চালানো হয় কার্যত, সেই ছবিটা একদিকে দেখাচ্ছি আপনাদেরকে। অপরদিকে দেখুন আজ সকাল থেকে পুরো এলাকা থমথমে, বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। দেখুন দুটো ছবি দেখাচ্ছি। দাউ দাউ করে জ্বলতে থাকে গতকাল মহেশতলার এই এলাকা। একের পর এক বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয়। রণক্ষেত্র চেহারা নেয় রবীন্দ্রনগর। দুটো ছবি দেখাচ্ছি, গতকালকে ছবি দেখুন এবং আজকের ছবি দেখুন। গতকালকে যে মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতি, সেই মুহূর্তে ছবি দেখুন কিভাবে অবাধে ঢিল ছুটতে থাকে দুষ্কৃতীরা, সেই ছবি একদিকে আপনাদেরকে দেখাচ্ছি। অনেকে পুলিশ কর্মী তারা আহত হয়েছেন গতকালকের এই ঘটনায় এবং আজকের ছবিটা দেখুন। আজকের এই ঘটনা পর কিন্তু এখনো পর্যন্ত থমথমে রয়েছে এই পুরো রবীন্দ্রনগর এলাকা। এখনো পর্যন্ত কিন্তু সেখানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। অগ্নিগর্ভ পরিস্থিতি রবীন্দ্রনগরে গতকাল আমরা দেখেছিলাম দুপুর 1:30টার পর থেকে রীতিমতো ধীরে ধীরে এই এলাকার পরিস্থিতি আরো খারাপ হতে থাকে। একটা সময়ের পর গিয়ে রীতিমতো সংঘর্ষ শুরু হয়ে যায়, সেখানে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে। একবার দেখাই আপনাদেরকে গতকাল ঠিক কিভাবে এই রবীন্দ্রনগর এলাকায় পরিস্থিতিটা ধীরে ধীরে অবনতি হতে থাকে। দেখুন উত্তপ্ত রবীন্দ্রনগর। সকাল থেকে উত্তপ্ত হচ্ছিল পরিস্থিতি। বেলা যত গড়ালো উত্তাপ মাত্রা ছাড়ালো। দোকান বসানো নিয়ে দুই গোষ্ঠীর তুমুল সংঘর্ষ। রবীন্দ্রনগর থানার সামনেই তুমুল অশান্তি। পরিস্থিতি সামাল দিতে আসরে নামে রবীন্দ্রনগর থানা, কিন্তু কোনোভাবেই এলাকা শান্ত করতে তারা পারেনি। উন্মত্ত দুষ্কৃতীদের শান্তির আবেদন জানিয়ে সাদা রুমাল হাতে এগিয়ে গিয়েছিল পুলিশ, কিন্তু বদলে উড়ে এলো ইট। ইটের ঘায়ে আহত হলেন বেশ কয়েকজন পুলিশ কর্মী। আহত এক মহিলা পুলিশ কর্মীও, আক্রান্ত ডিসি পোর্টও। থানার সামনে আক্রান্ত পুলিশ। ভাঙা হলো পুলিশের গাড়ি, আগুনে পুড়ল বাইক। থানার পাশেই স্থানীয় বাজার। তুমুল ভাঙচুর হয় বাজারে, ভাঙা হয় বাড়ির কাঁচ। স্থানীয়রা বলছেন দুষ্কৃতীদের সংখ্যা যা ছিল তার তুলনায় পুলিশের সংখ্যা ছিল নগণ্য। পুলিশ বেশি সংখ্যা ছিল না, পরে বেড়েছে। এখন তো এসে দেখছি, আমি বাড়ি চলে গেছিলাম, আমি এসে দেখছি এখন এত পুলিশ আছে। তখন কত মনে ছিল, হার্লি হলে 15-20টা আধা সেনাবাহিনী ছিল। কিছু সেনাবাহিনী আমাদের ভয়ে ভিতরে ঢুকে গেছিল, 2-3টে। হ্যাঁ, ভিতরে ঢুকে গেছিল। ওই বাড়িতে বসেছিল 2টো সেনাবাহিনী। বিকেলের মধ্যে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে। কলকাতা পুলিশের বিশাল বাহিনী নামে রবীন্দ্রনগর এলাকায় জারি হয় 163 ধারা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। দেখলেন তো গতকালকের পরিস্থিতি। একটা দোকান বসানোকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, আর তাতেই অগ্নিগর্ভ হয়ে ওঠে এই রবীন্দ্রনগর থানা এলাকা। আবারও আক্রান্ত হলো পুলিশ। দফায় দফায় সেখানে ইট বৃষ্টি, পুলিশের গাড়ি ভাঙচুর, এমনকি বাইকে পর্যন্ত আগুন ধরিয়ে দেওয়া হয়। বাজারে রীতিমতো তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। এমনকি দুষ্কৃতীদের ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ, টিয়ার গ্যাসের সেল পর্যন্ত ফাটায় পুলিশ। সন্ধ্যের দিকে বিশাল পুলিশ বাহিনী সেখানে পৌঁছে যায়। পৌঁছে গিয়ে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক রয়েছেন এই মুহূর্তে। সৌভিক, তুমি রবীন্দ্রনগর এই যে এলাকায় গতকাল তাণ্ডব চালিয়েছিল দুষ্কৃতীরা, তুমি এক একটা জায়গায় গিয়ে পরিস্থিতি দেখাচ্ছ। এই মুহূর্তে তুমি রবীন্দ্রনগরের ঠিক যে জায়গায় রয়েছে সেখানে কি ছবি ধরা পড়ছে? দেখো, এই মুহূর্তে আমি যে জায়গাটায় রয়েছি, আমি একবার দেখাতে বলবো আমার চিত্র সাংবাদিক সমরকে। এটা হচ্ছে নেচার পার্ক।
এবং যেমনটা জানা যাচ্ছে যে কিছুক্ষণ পরেই সুকান্ত মজুমদার তিনি কিন্তু আসবেন এবং এই রাস্তা দিয়ে যে রাস্তাটা এখন সমর দেখাচ্ছে একেবারে নেচার পার্কের সামনে থেকে যে রাস্তাটা আকড়া ফটক অর্থাৎ রবীন্দ্রনগরের দিকে যে রাস্তাটা সেই রাস্তাটা দিয়েই কিন্তু পুরোপুরি পুলিশ মোতায়েন রয়েছে যাতে না ঢুকতে দেওয়া হয় তার একটা প্রস্তুতি করা হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ গার্ডরেল দিয়ে পুরো রাস্তাটা কিন্তু ঘিরে দেওয়া হচ্ছে, অর্থাৎ এখান থেকে কিন্তু যে ট্রাফিক সেই ট্রাফিক কিন্তু কন্ট্রোল করবে এরপর থেকে পুলিশ। কারণ সুকান্ত মজুমদার যখন প্রবেশ করতে যাবে তখন হয়তো পুলিশের তরফ থেকে এখানেই আটকানো হবে, কারণ যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে বিজেপির সমস্ত কর্মী সমর্থকদের নিয়ে সুকান্ত মজুমদার কিন্তু এই রাস্তা দিয়ে, এটা হচ্ছে আকড়া ফটকের রাস্তা যেটা রবীন্দ্রনগর থানার দিকে যাচ্ছে, এই রাস্তাটাই কিন্তু আটকানোর প্রস্তুতি করা হচ্ছে পুলিশের তরফ থেকে। তুমি দেখতে পাচ্ছ সমস্ত গার্ডরেল দেওয়া রয়েছে এবং এক্সট্রা পুলিশ মোতায়েন করা হচ্ছে। সৌভিক, তোমার থেকে একটা জিনিস দেখতে চাইবো, সুকান্ত মজুমদার তিনি কিছুক্ষণের মধ্যে তিনি এখানে আসবেন, আজ হয়তো শুভেন্দু অধিকারী তিনিও যেতে পারেন, তো পুলিশের পক্ষ থেকে সেই এলাকাতে ঠিক কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? কেননা এর আগে আমরা একাধিকবার দেখেছি যে সমস্ত এলাকায় এই ধরনের ঘটনা ঘটেছে, সেখানে যখনই বিরোধীরা পৌঁছতে চায় ঠিক তখনই কিন্তু পুলিশের পক্ষ থেকে একটা বাধা দেওয়া হয়। আমরা বারবার এই ছবিটা দেখেছি, আজকে এই এলাকার ছবিটা কেমন, পুলিশের নিরাপত্তা ব্যবস্থা কেমন রয়েছে? দেখাবো, এটা হচ্ছে নেচার পার্ক। এই নেচার পার্কে কিছুক্ষণ আগে পর্যন্ত কিন্তু এত পরিমাণে পুলিশ ছিল না। তুমি দেখতে পাচ্ছ টিয়ার গ্যাস হাতে নিয়ে পুলিশ উপস্থিত নেচার পার্কের একেবারে মুখে, যেখান থেকে মূলত আকড়া ফটকের রাস্তা ধরে আমি সমরকে দেখাতে বলবো বাদিকে যে রাস্তাটা রবীন্দ্রনগর থানার দিকে যাচ্ছে, সমর যে রাস্তাটা এখন দেখাচ্ছে অর্থাৎ বাদিকের রাস্তা আকড়া ফটকের দিকে রাস্তা, সেই রাস্তাটা দিয়ে কিন্তু সুকান্ত মজুমদার প্রবেশ করবে। তুমি দেখতে পাচ্ছ গার্ডরেল দেওয়ার প্রস্তুতি চলছে, একের পর এক গার্ডরেল নিয়ে আসা হচ্ছে কলকাতা পুলিশের তরফ থেকে এবং এখানেই সম্ভবত সুকান্ত মজুমদারকে আটকানো হবে এবং যাতে তারা রবীন্দ্রনগর থানার দিকে না যেতে পারে, কারণ এই নেচার পার্কের থেকে রবীন্দ্রনগর থানার দূরত্ব কম করে 3 কিলোমিটার, আগেই তাদেরকে আটকে দেওয়ার একটা প্রচেষ্টা পুলিশ করবে এবং এই মুহূর্তে কিন্তু নেচার পার্কের সামনে এক্সট্রা পুলিশ মোতায়েন করা হয়েছে পুলিশের তরফ থেকে, মহিলা পুলিশ থেকে পুরুষ পুলিশ সব কিন্তু মজুত করা হয়েছে, কারণ কিছুক্ষণ আগে পর্যন্ত কিন্তু এই নেচার পার্কের সামনে এতটা পুলিশ ছিল না। গার্ডরেল তুমি দেখতে পাচ্ছ পুরোপুরি গার্ডরেল দেওয়া হচ্ছে এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে কিছুক্ষণের মধ্যেই কিন্তু সুকান্ত মজুমদার এবং সে তার দলীয় কর্মীদের নিয়ে এই রবীন্দ্রনগর থানার উদ্দেশ্যে রওনা দেবে এবং সম্ভবত পুলিশ ঠিক একেবারে নেচার পার্কের সামনে যে রাস্তা আকড়া ফটকের দিকে যাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ যে গার্ডরেল ধীরে ধীরে নিয়ে আসা হচ্ছে রাস্তার মধ্যখানে। এই গার্ডরেল দিয়ে কিন্তু একেবারে বোঝা যাচ্ছে যে গার্ডরেল দিয়ে পুরো এলাকা ঘিরে ফেলা হচ্ছে, অর্থাৎ নেচার পার্কের কাছে সেইখানেই কিন্তু আটকানো হতে পারে সুকান্ত মজুমদারকে, সে কারণে এই পুলিশের এই বাড়তি সতর্কবার্তা। ধন্যবাদ তোমাকে সৌভিক। উবে গিয়েছে পুলিশের উর্দির ভয়, কেন বারবার অশান্তি রোধে ব্যর্থ হচ্ছে পুলিশ? রাজ্যে কেন বারবার আক্রান্ত হচ্ছে পুলিশ? কেন বাংলায় বারবার সফট টার্গেট হচ্ছেন এই আইনের রক্ষকরা? জনসাধারণকে নিরাপত্তা দেবে কে? বারবার নানান অশান্তির পেছনে পুলিশের এই ব্যর্থতাকেই দায়ী করেছে বিভিন্ন মহল। অতীতে পুলিশকে আক্রমণ বা হুমকি, হুঁশিয়ারি এই ধরনের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি, সেটা আমরা দেখতে পেয়েছি এবং সে কারণেই কি প্রশ্রয় পেয়ে যাচ্ছে হামলাকারীরা? পুলিশের রাজনীতিকরণের ফলে কি এটা দাঁড়াচ্ছে? গণহামলার পেছনে কোনো মানসিক অবস্থান কাজ করছে কি? তৃণমূল স্তরে পুলিশের কোনো সোর্স নেই এমনটাই অভিযোগ উঠছে এবং এই অভিযোগটা শুধুমাত্র উঠছে না, অনেকেই করছেন। সোর্স মারফত খবর জোগাড়ে ব্যর্থতা এবং সে কারণেই কি বারবার টার্গেট হচ্ছেন পুলিশরা? পুলিশ তো আক্রমণের শিকার হয়েছে, কারণ হচ্ছে ডিফেন্সিভ মোডে কোনো কাজ হয় না। যেভাবে ডিফেন্সিভ মোড নিয়ে পুলিশ সাদা পতাকা দেখাচ্ছে, দাঙ্গাকারী যারা, এই সমস্ত ধর্মীয় উন্মাদ যারা, তাদের এইভাবে ঠিক হয়? দিক আমাদেরকে 30 মিনিটের মধ্যে রাস্তা ফাঁকা হয়ে যাবে, একটাও দাঁড়িয়ে থাকবে না ওখানে। ওদের উত্তরপ্রদেশে তো করার সুযোগ পায় না, সাহস পায় না, আসামে তো সাহস পায় না। মিলিটারি ফোর্স ডিপ্লয়েড করতে হবে। পুলিশ ফেল, মমতা ফেল, এলওপি 105 এমএলএ ভদ্রভাবে মিট করে বলতে গেছিলাম আপনার পুলিশও ইনজোর্ড, পুলিশের গাড়ি ভেঙেছে, আপনার হাইকোর্টের অর্ডার আছে, যেখানে খুশি আপনি প্যারামিলিটারি চাইতে পারেন। আপনি আপনার ছেলেদেরকে প্রোটেকশন দিতে পারছেন না, এসি ঘরে বসে আছেন, বিট পর্যন্ত করলেন না। কালকে বিধানসভায় আর কোর্টে দেখা হবে। যে পুলিশ মানুষকে বাঁচায়, সেই পুলিশ যদি মানুষকে না বাঁচিয়ে ক্রিমিনালদের বাঁচাতে চায়, তাহলে
ক্রিমিনালদেরই রাজত্ব হবে, পুলিশের রাজত্ব নয়। ক্রিমিনালদের রাজত্বে পুলিশ তার সঙ্গে, তাই এই হাল। শুধু সন্তোষপুর না, সর্বোচ্চ গোটা রাজ্যে এইরকমই চেহারা। পুলিশে কোনো মানমর্যাদা নেই, পুলিশ মন্ত্রী পুলিশের মানমর্যাদা কেড়ে নিয়েছেন। বারবার কেন এ রাজ্যে আক্রান্ত হতে হচ্ছে পুলিশকে, পুলিশে কেন বারবার হামলার মুখে পড়তে হচ্ছে, এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। এই প্রশ্নটাই ঘুরে ফিরে দেখা যাচ্ছে এবং গতকালকে আমরা যে ছবিটা দেখতে পেয়েছি সেই ছবির পরও এই প্রশ্ন আরো বেশি গুরুতর হচ্ছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। আপনাকে স্বাগত TV9 বাংলায়। দেখুন, আমরা অতীতে দেখেছি পুলিশকে আক্রমণ বা হুমকি দেওয়া হয়েছে, সেই ঘটনাতে অভিযুক্তদের বিরুদ্ধে কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং সে কারণেই কি বারবার যারা হামলাকারীরা রয়েছেন তারা প্রশ্রয় পেয়ে যাচ্ছেন পুলিশের উপর হামলা করার জন্য? না, সেরকম ঘটনা মোটেই না। আমার মনে হয় কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে এবং যেখানে পুলিশকে সে মৌখিকভাবেই আক্রমণ হোক বা ফিজিক্যালি আক্রমণ হোক, সেখানে পুলিশ ব্যবস্থা নিয়েছে। কোথাও এমন কিছু হয়নি যে পুলিশ ব্যবস্থা নেয়নি। তদন্ত বা ব্যবস্থা সব জায়গায় পুলিশের মতন নিচ্ছে, নেবেও। কিন্তু তার মানে সমাজে জয়প্রকাশ বাবু, আপনাকে একটু বিরত করব। মৌখিকভাবে মানে কদর্য ভাষায় পুলিশকে হুমকি দেওয়া হলো, তারপরেও পুলিশ কি ব্যবস্থা নিল সেটা কিন্তু গোটা বাংলার মানুষ দেখেছে। না, পুলিশ তো ব্যবস্থা নিয়েছে। যাদের বিরুদ্ধে তদন্ত চলছে তাদের ডাকা হয়েছে, ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং সেই বিষয়ে তদন্ত এখনো চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তো চাপিয়ে দেওয়া যায় না। আপনার কি মনে হয় না যে তদন্ত প্রক্রিয়া অনেকটা দীর্ঘ হয়ে যাওয়ার কারণেই যারা দুষ্কৃতীরা রয়েছেন, যারা হামলাকারীরা রয়েছেন, তারা বুঝে গিয়েছেন যে কোনো রকম কোনো অন্যায় করলে তদন্তটা অনেকটা বেশি দীর্ঘ হয়ে যাবে, বেঁচে পালানোর জায়গাটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে স্পষ্ট? দেখুন, আজকে সব থেকে বড় কথা, আপনি যে ঘটনার উল্লেখ করছেন সেই ঘটনাতে যাকে আপনারা দোষী বলে বলছেন, যার কথা, তিনি নিঃশর্ত ক্ষমা চেয়েছেন, তার মানে অনুতাপ করেছেন এবং সব থেকে বড় কথা, তার বিরুদ্ধে পুলিশি মামলা করে তার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ তার মানেই তাকে ধরে নিয়ে এসে বেঁধে মারধর করতে শুরু করবে এরকম তো ভারতীয় আইন নয়। জয়প্রকাশ বাবু, মারধর করা না, একটা ব্যবস্থা নেওয়া, তাদের শাস্তি, সেই শাস্তিটাও তো দেখা যাচ্ছে না। ডাকছে, জিজ্ঞাসাবাদ করছে, ছেড়ে দিচ্ছে না। ব্যবস্থাটা হচ্ছে আইনগত ব্যবস্থা, তো আপনার আমার ইচ্ছে মতন তো ব্যবস্থা হবে না। একেবারে জয়প্রকাশ বাবু, আশা করা হবে, আশা করছি আমরা যে পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে এবং পুলিশের উপর এই যে হামলার ঘটনা সেটা হয়তো ধীরে ধীরে কমবে। আপনাকে ধন্যবাদ জয়প্রকাশ বাবু। এই মুহূর্তে প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। অরিন্দম বাবু, আপনাকে স্বাগত TV9 বাংলায়। দেখুন, পুলিশ বারবার করে আক্রান্ত হচ্ছে এই রাজ্যে। আমরা একাধিকবার দেখেছি যেখানেই পুলিশ যাচ্ছে কোনো হিংসা থামাতে, সেখানে বারবার তাকে আক্রান্ত হতে হচ্ছে। এটা কেন হবে এই রাজ্যে? বারবার করে আইনের রক্ষককে মার কেন খেতে হবে? দেখুন, প্রথম কথা আমি বলি, আমি মহেশতলা মেটিয়াবুরুজে খুব ভালোভাবে চাকরি করেছি। আপনি শুনে আসবেন, খুব ভালোভাবে, মানে সম্মান নিয়ে, কারণ তখন এসপিও ছিল, সেরকম অ্যাডিশনাল এসপি ছিল। এবার আপনাকে বলছি, মহেশতলাতে ইন দ্য ইয়ার 1992-তে লতা মঙ্গেশকরকে নিয়ে 40 থেকে 50 হাজার সাধারণ আবাল বৃদ্ধ বনিতা শান্তিপূর্ণভাবে ফাংশনটা করেছি, তখন কোনো অশান্তি ছিল না। এবার আপনাকে বলি, গতকালকে যে ঘটনা হয়েছে, যা দেখেছি, ডিসি সাহেব পর্যন্ত মার খেয়েছেন, গাড়ি ভাঙচুর হয়েছে, এমএলএ মিস্টার খালেক মোল্লা, আমি যতটা শুনেছি যা হয়েছে একেবারেই কাম্য নয়। এমএলএ কিন্তু, আচ্ছা দেখুন, এমএলএ মিস্টার দুলাল দাস আমাদের তৃণমূলের, উনি বলছেন খুবই মর্মান্তিক এবং 2026-এ মহড়া চলছে। আপনি বলুন আমাকে যে 144 ডিক্লেয়ার করেছে, সব করেছে, একটা দোকান ঘর নিয়ে যদি হয় তাহলে সেটা থানা করতে পারে, একটা কাউন্সিলর রয়েছে, এমএলএ রয়েছে, আইনটা হাতে নিয়ে নিচ্ছে। কোথায়? আপনি জানেন যে মেটিয়াবুরুজটাকে বাইফার্কেটিং করে সিকিউরিটি এবং সেফটিটাকে নিয়ে আজকে কিন্তু রবীন্দ্রনগর করেছিল। সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? একেবারে অরিন্দম বাবু, এটাই তো হচ্ছে সবথেকে বড় প্রশ্ন, যে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? সাধারণ মানুষের নিরাপত্তা কারা সুনিশ্চিত করবেন? ধন্যবাদ আপনাকে। মেটিয়াবুরুজের এই তাণ্ডবের ঘটনা, সেই তাণ্ডবের ঘটনায় ধৃত বেড়ে 40। পরিস্থিতি সামলাতে রবীন্দ্রনগরে পুলিশের বিশাল বাহিনী, জারি করা হয়েছে 163 ধারা। এলাকায় চলছে পুলিশের টহল। দোকান বসানো নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষে গতকাল অগ্নিগর্ভ হয়ে ওঠে রবীন্দ্রনগর থানা এলাকা। দুষ্কৃতীদের ইটের ঘায়ে আহত বেশ কয়েকজন পুলিশ কর্মী।
আক্রান্ত হন ডিসি পোর্টো। পুলিশের গাড়িতে ভাঙচুর, পোড়ানো হয় বাইক।